আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজার পশ্চিম তীরে গণগ্রেফতার অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। নেপালের নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন সুশীলা কার্কি। কাতার এবার ভয়াবহ পরিকল্পনায় ইসরায়েলের হামলার জবাব দেবে, জানাবো বিস্তারিত। জাতিসংঘে হামাস মুক্ত স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য ভোট দিয়েছে। শুধু মুখের কথাই নয়, এবার পদক্ষেপ নিতে হবে ইরানকে, হুঁশিয়ারি করল মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দেব ফিনান্সিয়াল টাইমসের শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের দুর্নীতির চিত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে তুলকারামে গ্রেফতার অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে প্রায় 1000 বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। আরব নিউজ ও আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। আল জাজিরার মতে গত বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সামরিক যানে বিস্ফোরণ ডিভাইসের আঘাতে 2 ইসরায়েলি সেনা আহত হওয়ার পর তুলকারামে কারফিউ জারি করে সার্সি অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আরব নিউজ জানিয়েছে, ফিলিস্তিনি বন্দী বিষয়ক সংগঠনগুলো জানিয়েছে বৃহস্পতিবারের অভিযানে ইসরায়েলি বাহিনী প্রায় 1000 নাগরিককে গ্রেপ্তার করেছে। ক্যাফে, ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানে বেশ কিছু ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে গ্রেপ্তার ফিলিস্তিনি সারিবদ্ধভাবে সামরিক চেক পয়েন্টের দিকে যেতে বাধ্য করা হচ্ছে। তুলকারাম ফাতা আন্দোলনের একজন কর্মকর্তা শুক্রবার 12 সেপ্টেম্বর জানান, ইসরায়েলি বাহিনী এখনও তুলকারামের নিকটবর্তী নূর শামস শরণার্থী শিবিরে অভিযান চালাচ্ছে এবং একের পর এক বাড়িঘর তল্লাশি করছে। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার 12 সেপ্টেম্বর রাতে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় শীতল নিবাসে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নতুন এই সরকারকে 6 মাসের জন্য নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়েছে। স্থানীয় সময় রাত 9টার দিকে তিনি শপথ নেন। নেপালের জেএনজির বিক্ষোভকারীদের প্রতিনিধি প্রেসিডেন্ট রামচন্দ্র পাউন্ডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিংবালদের মধ্যে আলোচনা হয়। এরপর সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিবেদনে গত সপ্তাহে আন্দোলন নামে নেপালের জেনজিনরা। এর মধ্যে গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে অনেক শিক্ষার্থী নিহত হন। এরপর ক্ষোভে ফেঁপে ওঠেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার তাদের আন্দোলনের তীব্রতা বাড়লে প্রধানমন্ত্রী ছাড়েন কেপি শর্মা আলী। এরপর তিনি গা ঢাকা দেন। ওই দিন বিক্ষোভকারীরা সাবেক 2জন প্রধানমন্ত্রী সহ অনেক মন্ত্রীর বাড়িতে হামলা চালান। এরপর অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনা ঘটে। প্রথমবারের মতো ইসরায়েল কাতারের রাজধানী দোহায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে, যেখানে হামাস কর্মকর্তাদের এক বৈঠকে 6 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন। এই ঘটনায় ছোট জ্বালানি তেল ও গ্যাস সমৃদ্ধ পারস্য উপসাগরীয় দেশটি ইসরায়েলের ক্রমবর্ধমান আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইসরায়েলের এই হামলা জিসিসি সদস্য রাষ্ট্রে হামলার দায় স্বীকার করে নতুন এক দৃষ্টান্ত উপস্থাপন করেছে। কাতার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর এবং সেখানে 8000-এর বেশি মার্কিন সেনার আবাসস্থল। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি জানিয়েছে, ইসরায়েলে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের আগে থেকে সতর্ক করেনি এবং হামলার 10 মিনিট পরেই তারা সতর্কবার্তা পান। এই হামলায় কাতারকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, কাতার সামরিক প্রতিশোধের পথে না হেঁটে কূটনৈতিক ও আইনের আশ্রয় নেবে। তারা জাতিসংঘ, আরব লীগ ও ওআইসিসি এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা এবং প্রস্তাব উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে। কাতারের নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা মনে করছেন, দেশটির সামরিক উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়, তবে তারা ইসরায়েলকে প্রতিরোধ করার কৌশল হিসেবে প্রকাশ্যে আলোচনা শুরু করেছে। ইরানের হামলার অভিজ্ঞতার আলোকে কাতার তাদের আকাশ প্রতিরক্ষা খাতে নিয়োগ বাড়াতে পারে এবং জিসিসি দেশগুলোর মধ্যে সম্মিলিত নিরাপত্তা বলয় তৈরির উদ্যোগ নিতে পারে।
স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য দেশ। এই প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা বলা হচ্ছে। প্রস্তাবে ফিলিস্তিনি ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপর আনার কথা বলা হয়েছে। এও বলা হয়েছে যে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের 142টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে মাত্র 10টি দেশ। তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠতা মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে। ভোটদানে বিরত ছিল 12টি দেশ। সাধারণ পরিষদে প্রস্তাবটি উপস্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। তারই পরিপ্রেক্ষিতে সেদিন থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। 7ই অক্টোবর হামাসের হামলার নিন্দা জানানোর জন্য জাতিসংঘের বিভিন্ন উপস্থাপনকে প্রতিক্রিয়া জানিয়ে আসছে ইসরায়েল। তবে গতকাল উপস্থাপন করা প্রস্তাবে স্পষ্ট ভাষায় হামাসের নিন্দা জানানো হয় এবং আত্মসমর্পণ করতে বলা হয়। নিউ ইয়র্ক ঘোষণার প্রতি এরই মধ্যে সমর্থন দিয়েছে আরব লীগ। গত জুলাইয়ে আরব দেশগুলো জাতিসংঘের 17টি সদস্য দেশ এতে সই করেছিল। প্রস্তাবে বলা হয় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গাজার সংঘাত বন্ধ করতে হবে। এজন্য হামাসকে অবশ্যই উপত্যকাটির শাসন থেকে সরে যেতে হবে। পাশাপাশি নিজেদের অস্ত্রশস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের এর কাছে আত্মসমর্পণ করতে হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগ্রাসির মধ্যে কেরোয়াতে হওয়া চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র বলছে, শুধু কথা নয়, প্রাকৃত পদক্ষেপেই আসল বিষয় প্রমাণিত হবে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র আল আহাদাদ বলেন, আমরা ইরানের কাছ থেকে আজ দেখতে চাই শুধু প্রতিশ্রুতি নয়। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে এবং সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। এর আগে পর্যন্ত ওয়াশিংটন ইরানকে দায়বদ্ধ রাখতে হবে। এদিকে ইউরোপের 3 দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য 2015 সালের পারমাণবিক চুক্তির স্নানব্যাক প্রতিক্রিয়া আওতায় জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণবহরের চাপ বাড়িয়েছে। তারা জানিয়েছে নিষেধাজ্ঞা স্থগিতের শর্ত হবে ইরানের IAEA এর সঙ্গে পূর্ণ সহযোগিতা, যা নতুন পরিষদ পুনরায় শুরু করতে অন্তত গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অচলাবস্থা হয়ে রয়েছে। এরই মধ্যে ইরান 7% সমৃদ্ধকরণ 40,000 কেজিরও বেশি ইউরেনিয়ামের মজুদ ধরে রেখেছে, যা কূটনৈতিক প্রচেষ্টার অত্যন্ত সূক্ষ্ম ও জটিল পর্যায়ে নিয়ে গেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছরের শাসন আমলে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস। শুক্রবার 12 সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশ মিসিং বিলিয়নস স্টেল ইন প্লেইন সাইটের শিরোনামে একটি অনুসন্ধানী ডকুমেন্টারিতে বলা হয়েছে, 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় 23,400 কোটি ডলার অবৈধভাবে পাচার করা হয়েছে। ডকুমেন্টারিতে 2024 সালের জুলাই আন্দোলনের শেখ হাসিনার পতনের খুঁটিনাটি সহ শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ মহলের বিরুদ্ধে বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগের বিষয়টি উঠে আসে। ডকুমেন্টারিতে শেখ হাসিনার বোন শেখ রেহেনার পরিবারের নামও উঠে এসেছে। টিউলিপ সিদ্দিক তদন্তের মুখে পড়ে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছে সেটিও উল্লেখ আছে। ফিনান্সিয়াল টাইমস জানায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে 300টিরও বেশি সম্পত্তি রয়েছে। ব্রিটিশ অপরাধ দমন সংস্থা এরই মধ্যে প্রায় 350টি সম্পত্তি জব্দ করেছে। তবে প্রশ্ন উঠেছে, এসব অর্থ দেশে ফেরত আনা সম্ভব কিনা। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।